ডিয়ার স্টুডেন্টস, আমরা পড়েছিলাম দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, তার ইউনিট 1। ইউনিট 1-এর এক্সারসাইজগুলো আজকে একটু দেখে নাও। আচ্ছা, প্রথমটা হচ্ছে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, অপশন সি। তারপর দেখো, দি অথার কেম টু নো অফ গান্ধীজিস ডেথ। অথার মানে নয়নতারা সিগাল গান্ধীজির মৃত্যু সংবাদ কিভাবে জানতে পেরেছিল? বাই আ টেলিফোন কল। When one is faced with the shock of a loved one's death, one whimpers. যখন কোনো একজন তার প্রিয়জনের মৃত্যু সংবাদ পায় তখন তার কি হয়? মানে সে তখন হুইম্পার। হ্যাঁ, ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শট ডেড। দেখো এখানে ডেট আর এটা ডেট, মানে কোন দিনেতে গান্ধীজিকে গুলি করা হয়েছে। এখানে লাইনটা আছে, লিখতে লাগবে 30শে জানুয়ারি 1948, 30th জানুয়ারি 1948, শুধু এটুক দিলেই হবে। তারপরে কোশ্চেন দেখো, প্লেস হোয়ার গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট। কোন জায়গায় গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল? সবাই জানে, লিখবা যে বিড়লা হাউস। দেখবে স্পেলিংটা দেখে, বিড়লা হাউস কমা দিয়ে দিল্লি। বিড়লা হাউস, অনেকে কমা দিয়ে দিল্লিটা লেখে না, কমা দিয়ে দিল্লি। শুধু বিড়লা হাউস লিখলেও রাইট দেওয়া উচিত। তারপর ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট। ব্রডকাস্টের দ্বারা কি ইনফরমেশন দেয়া হয়েছে? তাহলে লিখবে যে এখানে দেখো লাস্ট লাইনে আছে দেয়ার বাপু ওয়াজ নো মোর। তাহলে দেয়ার বাপুটা লিখবো না, লিখবো যে বাপু ওয়াজ নো মোর। ব্রডকাস্টের দ্বারা কি ইনফরমেশন দেওয়া হয়েছে? বাপু ওয়াজ নো মোর। এক কথায় উত্তর হয়ে গেল। চলে আসছি ট্রু ফলস। দেখো এখানে লিখতে বলছে স্টেট হোয়েদার দ্য ফলোইং সেন্টেন্সেস আর ট্রু অর ফলস, অর্থাৎ স্পেলিং করে ট্রু লিখতে হবে বা স্পেলিং করে ফলস লিখতে হবে। কেউ কিন্তু টি বাই এফ লিখলে হবে না, ইনস্ট্রাকশনে যেরকম বলা আছে। দি অথার রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং। তাহলে এটা ফলস, ফার্স্ট লাইনেই দেওয়া আছে। দেখো, I was having tea in the evening of 30th January when I was called থেকে একদম টেলিফোন, মানে এই টেলিফোন পর্যন্ত প্রথম থেকে বসিয়ে দিতে হবে। তারপরে নেক্সট হচ্ছে পিপল অ্যাটেম্পটেড টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস। লোকেরা বিড়লা হাউসে ঢোকার চেষ্টা করেছিল। অ্যাটেম্পটেড মানে পিপল ট্রাই টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস, ভেঙে ঢোকার চেষ্টা করেছিল। তাহলে হ্যাঁ, এটা ট্রু। দেখো এখানে দে জশল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পিড টু ব্রেক ইনটু দ্য হাউস। দে জশল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পিড টু ব্রেক ইনটু দ্য হাউস, এটা লিখতে হবে। তারপর দেখো, দ্য নিউজ অফ গান্ধীজিস ডেথ ডিড নট শক দ্য পিপল। গান্ধীজির মৃত্যুর খবরটা লোকদেরকে একদমই শক করেনি। তাহলে এটা হচ্ছে ফলস, শক করেছিল। তাহলে আচ্ছা দেখো, এটা এখান থেকে লিখবে, অনেক ধরনের দেওয়া যেতে পারে। দ্য পিপল আর টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং, এরকম এই লাইনটাও দিতে পারো। আরেকটা হচ্ছে দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, শকড হয়েছিল বলে সাইলেন্স, এটাও লিখতে পারি। আরেকটা হচ্ছে হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ, এটাও লিখতে পারি। এটার সাপোর্টিং স্টেটমেন্ট অনেক কিছুই দেওয়া যেতে পারে, যার যেটা খুশি লিখলেই হবে। এবারে আমরা ইউনিট 2 পড়ছি, তোমরা দেখতে থাকো। তো আগের ইউনিটের লাস্টে দেখেছিলাম যে গান্ধীজির মৃত্যু হয়েছিল এবং সেই খবরটা সারা দেশে খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল এবং প্রত্যেকটা লোক কিন্তু শকড হয়েছিল। তারপর দেখছি কি হয়। গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। গান্ধীজির শেষকৃত্য অনুষ্ঠিত হতে চলেছিল তার মৃত্যুর ঠিক পরের দিনে, অর্থাৎ গান্ধীজি মারা গেছে 30শে জানুয়ারি 1948। তাহলে ঠিক তার পরের দিন অর্থাৎ 31শে জানুয়ারি তার কিন্তু শেষকৃত্য হতে চলেছিল। আওয়ার্স ইন অ্যাডভান্স, অনেক ঘন্টা আগে থেকেই পিপল লাইন্ড দ্য রোড দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। এখানে একটা হোয়ার উজ্জ আছে, হোয়ার বা থ্রু হুইচ এরকম কিছু। তাহলে অনেক ঘন্টা আগে থেকেই বা ঘন্টাখানেক আগে থেকেই পিপল লাইন দ্য রোড, লোকেরা সেই রাস্তাগুলোতেই মানে লাইন করলো, জড়ো হলো। দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, যেদিক দিয়ে
ফিউনারেল প্রসেশন মানে গান্ধীজির শবদেহ নিয়ে যাওয়ার কথা ছিল। পদ্মশ্রী মিসেস নাইডুর ডটার, তাহলে এখানে পদ্মশ্রীকে মিসেস নাইডুর মেয়ে। স্পোক ফর আস অল, আমাদের সকলের হয়ে কথা বললেন। হোয়েন শি সেড সিম্পলি, যখন তিনি সিম্পলি বললেন উই উইল ওয়াক, আমরা হাঁটবো। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটা হচ্ছে শেষবার আমরা বাপুর সঙ্গে হাঁটতে চলেছি। তারপর দেখো ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা একটা বেদনাদায়ক হাঁটা। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, হাজার হাজার লোক নীরবে সেই মিছিলটা দেখছিল। প্রসেশন মানে মিছিল। বাপু লে অন এন ওপেন ট্রাক, বাপু একটা খোলা ট্রাকে শুয়েছিল। কভার্ড উইথ ফ্লাওয়ার্স, যেটা কিনা ফুল দিয়ে ঢাকা ছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার লোক কেঁদেছিল। উইপ থেকে ওয়েপ্ট এসেছে। ট্রাইং টু টাচ বাপুস ফিট, বাপুর পা স্পর্শ করতে চেয়ে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, এই ঘন ক্রাউডের মধ্যে, থিক মানে ঘন, ক্রাউড মানে জনতা, অর্থাৎ প্রবল ভিড়ে নড়াচড়া করাটা ছিল সত্যি অসম্ভব। তাহলে কি পরিমাণ লোকজন গান্ধীজিকে তার শেষ বিদায় জানাতে এসেছিল সেটা কিন্তু আমরা এই লাইনটার মধ্য দিয়েই বুঝে গেলাম। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি, ন্যারেটার বলছেন, যখন আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে মানে চলেছিলাম, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছিলাম, আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল, দুঃখ করতে থাকা লোকের মধ্যে, গ্রিভিং পিপল মানে যারা দুঃখ করছিল তাদের মধ্যে আমি, মানে নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল, আমি একা নই আর কি। আই এম নট দ্য অনলি পার্সন ইন দ্য মিডল অফ গ্রিভিং পিপল, অর্থাৎ দুঃখ করতে থাকা লোকের মধ্যে আমি একা নই। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভড লিডার, ভারতের প্রিয় নেতার মৃত্যু মিছিলের থেকেও এই যে শেষ হাঁটাটা, দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন, ঠিক আছে, এই যে দুঃখটা সেটা হচ্ছে সেই ফিউনারাল প্রসেশনের থেকেও অনেকটা বেশি। ইন্ডিয়াস বিলাভড লিডার মানে ভারতের প্রিয় নেতার মৃত্যু মিছিলের থেকেও এটা ছিল অনেকটাই বেশি। আই ওয়াজ অ্যামাং পিপল, আমি ছিলাম সেই সব লোকের মাঝখানে। ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, যাদের কাছে মানে বাপুর সাথে হাঁটাটা, গান্ধীজির সঙ্গে হাঁটাটা ছিল একটা বিশেষ অর্থ। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, আমরা হেঁটেছি বাপুর সাথে ভারতের সাম্প্রতিক, রিসেন্ট মানে হচ্ছে সাম্প্রতিক ইতিহাসের উত্থান পতনের মধ্য দিয়ে, অর্থাৎ ভারতে উত্থান অর্থাৎ ভালো সময় এবং খারাপ সময় দুটোতেই আমরা কিন্তু বাপুর পাশে ছিলাম এবং বাপুর সাথে পায়ে পা মিলিয়ে আমরা লড়াই করেছি। ন্যারেটার বলছেন, উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, আমরা এখন সেই বিষয়টা মেনে নিতে পারছি না, দ্যাট দ্য ম্যান, যে এই লোকটা, হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস, যিনি কিনা আমাদের নেতৃত্ব দিয়েছেন অনেক কঠিন পথে, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস অ্যাগেইন, তিনি আর আমাদের সঙ্গে হাঁটতে যাচ্ছেন না। অর্থাৎ আমরা কি বুঝে গেলাম, যে এই লোকটা যে কিনা আমাদেরকে বিভিন্ন কঠিন পথে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন যুদ্ধে, আমরা ইতিহাসের পাতায় চোখ রাখলেই দেখব অনেক যুদ্ধে গান্ধীজি কিন্তু নেতৃত্ব দিয়েছেন, তিনি আর হাঁটতে যাচ্ছেন না, অর্থাৎ তিনি মারা গেছেন, তাই তার পক্ষে আর কিন্তু নেতৃত্ব দেওয়া সম্ভব হবে না। বাপুর স্লাইট ফিগার হ্যাড ওয়াকড, বাপুর হালকা দেহ হেঁটেছে। স্টাফ ইন হ্যান্ড, হাতে লাঠি সহ, স্টাফ মানে হচ্ছে লাঠি, গান্ধীজির বেশিরভাগ ছবিতে দেখবে হাতে লাঠি নিয়ে তিনি হাঁটছেন। ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের অনেকটা জায়গা জুড়েই। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, গান্ধীজির মতে টু ওয়াক মানে হাঁটাটা, এটা হচ্ছে একটা ধীরগতির উন্নয়ন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, ইহা হচ্ছে পরিষ্কারভাবে ভাবা। অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল, এবং নিবিড়ভাবে, ক্লোজলি মানে নিবিড়ভাবে, লুক অ্যাট অল সব কিছুর দিকে পর্যবেক্ষণ করা, দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, যেটা কিনা আমাদের চারপাশে রয়েছে। অর্থাৎ হাঁটলে নিখুঁতভাবে, নিবিড়ভাবে আমাদের চারপাশে যা রয়েছে আমরা কিন্তু সেটা দেখতে পারবো। অ্যারাউন্ড ইউ, ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, ছোট ছোট পতঙ্গ থেকে শুরু করে দূরের দিগন্ত রেখা পর্যন্ত। এটা কিন্তু সুন্দরভাবে তিনি বোঝাতে চাইলেন, অর্থাৎ আমরা যদি হাঁটি তাহলে আমরা ছোট ছোট বিপদ থেকে শুরু করে অনেক কঠিন সময়, কঠিন কিছু কিন্তু আমরা জয় করতে পারবো বা নিবিড়ভাবে সেটা লক্ষ্য করতে পারবো।
এই প্রসঙ্গে বলি, এই লাইন থেকে যদি কোশ্চেন আসে তখন কিন্তু তোমরা এই যে ইউ লেখা আছে, দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, তোমাদের আশেপাশে, এই ইউ কিন্তু লিখবে না। এই ইউগুলোকে ONE এই প্রোনাউন দিয়ে প্রকাশ করবে। ওয়ান মানে কেউ, এই প্রোনাউন দিয়ে কিন্তু প্রকাশ করতে হবে, ইউ লেখা যাবে না। আচ্ছা, পরেরটা দেখো, মোরওভার টু ওয়াক ওয়াজ অফটেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। হাঁটাটাই ছিল ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে, একমাত্র পথ, ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, গড় ভারতবাসীর কাছে হাঁটাই ছিল একমাত্র পথ। অর্থাৎ আমরা জানি সেই সময়ে ইন্ডিয়ার পরিস্থিতি কী ছিল, এখনকার মতো এত যানবাহন তখন ছিল না, হ্যাঁ, এবং যারা গরিব, যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর, তারা কিন্তু হেঁটে হেঁটেই একখান থেকে আরেকখানে ট্রাভেল করতে বাধ্য হতো। এই জন্যই বলেছে অ্যাভারেজ ইন্ডিয়ান, গড় ভারতবাসীর কাছে। গড় বলতে এখানে গরিব শ্রেণীর কথাই বলছে, তখন ভারতের অবস্থাটা ততটাই ছিল, হ্যাঁ, হাঁটাই ছিল একমাত্র পথ, অর্থাৎ একখান থেকে আরেকখানে যাবে, সেই জন্য হেঁটেই তারা ট্রাভেল করত। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, ইহার প্রয়োজন হয় না কোনো যানবাহনের। ইট মানে ওয়াকিং, এখানে ইট বলতে কী বোঝাচ্ছে? ওয়াকিং, তোমরা আন্ডারলাইন করে লিখে নেবে। ইট মানে হচ্ছে ওয়াকিং। ওয়াকিং রিকোয়ার্ড নো ভেহিকেল, এই হাঁটার কোনো ভেহিকেলের প্রয়োজন হয় না, যানবাহনের প্রয়োজন হয় না, এক্সেপ্ট হিজ ওন বডি, তার নিজের দেহ ছাড়া। আবারও দেখো এখানে হিজ লেখা আছে, হিজের জায়গায় কিন্তু প্রকাশ করতে হবে অ্যান্সার লেখার সময় ওয়ান্স, ONE', ওয়ান্স, তার নিজের দেহ ছাড়া আর কোনো কিছুর প্রয়োজন হয় না। অ্যান্ড কস্ট হিম, দেখো আবার হিম আছে, হিমের জায়গায় আবার ওয়ান প্রয়োগ করবে অ্যান্সার লেখার সময়। কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, আবারও হিজ মানে হচ্ছে ওয়ান্স, অর্থাৎ হিজ এবং আরেকটা কি ইউ, এগুলো কিন্তু ওয়ান আকারে প্রকাশ করতে হবে। হিজ থাকলে ওয়ান্স দেবে, আর হিম থাকলে ওয়ান। আচ্ছা, তাহলে হাঁটলে পরে মানুষের নিজের দেহ ছাড়া কিন্তু অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। দেখো আমি তাহলে প্রোনাউনটা যেভাবে বদলানোর কথা বললাম, কোশ্চেন আসলে যে দেখা গেলো এখানে হিজ আছে, তাহলে ওয়ান্স লিখবে, এবং আমি একটা চার্ট দিচ্ছি, এখানে দেখে নাও। সেই চার্টটা দেখে কিন্তু তোমরা একটু নোট ডাউন করে নিতে পারো, প্রোনাউনটা অ্যান্সারের সময় এভাবে বদলাতে হবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টরা এখানে হিজ এবং হিম এসব রেখে দেয়, বা ইউ রেখে দেয়, ইউ কিন্তু রাখা যাবে না। চার্টটা দেখে তোমরা এটা নোট ডাউন করে নেবে। ওকে, তাহলে হাঁটলে কিন্তু নিজের দেহ ছাড়া অন্য কোনো যানবাহনের প্রয়োজন হয় না, অর্থাৎ তিনি এখানে আমাদের দেহকেও কিন্তু একটা যানবাহনের সাথে তুলনা করলেন। গান্ধীজি হেয়ার কম্পেয়ার্ড আওয়ার বডি উইথ আ ভেহিকেল। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই নেসেসিটিটি নিয়েছিলেন, প্রয়োজনীয়তাটা অনুভব করেছিলেন। দিস মানে এই, অর্থাৎ গান্ধীজি টুক দ্য নেসেসিটি অফ ওয়াকিং। দিস নেসেসিটি বলতে কী বোঝাচ্ছে? দ্য নেসেসিটি অফ ওয়াকিং। গান্ধীজি টুক দিস নেসেসিটি অ্যাজ হি টুক মাচ, এরকমই তিনি অনেক কিছু নিয়েছিলেন। দ্যাট ওয়াজ কমন প্লেস, যেটা ছিল সাধারণের গ্রহণযোগ্য। অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইনটু আ জয়ফুল এফার্ট, এবং এটাকে অর্থাৎ ওয়াকিংকে, ইট মানে ওয়াকিংকে তিনি একটা জয়ফুল এফার্ট অর্থাৎ আনন্দদায়ক চেষ্টাতে পরিণত করেছিলেন। এখানে বলতে চাইলো গান্ধীজি এই হাঁটাটাকে, সেটা কিন্তু তিনি যখন তিনি নেতৃত্ব দিতেন তখন কিন্তু স্ব ইচ্ছায় মন থেকে তিনি হাঁটতেন, অর্থাৎ হাঁটাটাকে তিনি একটা আনন্দদায়ক চেষ্টাতে পরিণত করেছিলেন। তার কাছে কিন্তু এটা কষ্ট ছিল না। তাহলে আমি ইউনিট 2টা তোমাদের পড়িয়ে দিলাম, তো তোমরা এক্সারসাইজগুলো করো, এবং ওয়ার্ড ধরে ধরে আমি যেভাবে বোঝানোর চেষ্টা করলাম পড়ো, এবং যে যে জায়গাগুলো হাইলাইট করলাম অবশ্যই তোমরা এগুলো নোট ডাউন করে পড়তে পারো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।